সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চি 98.3-তে। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অ্যালিস প্যারেনের লেখা কলফিল্ডস ক্রাইম অবলম্বনে কলফিল্ডের শাস্তি। অ্যালিস প্যারেন, তার জন্ম 1867 সালে ইন্ডিয়ার মসুরি শহরে। ইংল্যান্ডে পড়াশোনার পর তিনি বিয়ে করেন চার্লস প্যারেন নামে এক ইঞ্জিনিয়ারকে। বিয়ের পর ওই দম্পতি পরের 16 বছরের জন্য চলে আসেন ইন্ডিয়ায়। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তার হওয়া নানান অভিজ্ঞতার উপর ভিত্তি করে চলে অ্যালিস প্যারেনের সাহিত্য চর্চা। আজকের গল্পটি আমরা নিয়েছি রূপা অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত রাস্কিন বন্ড সম্পাদিত গোস্ট স্টোরিজ ফ্রম দ্য রাজ এই বইটি থেকে। গল্পটির অনুবাদ ও রেডিও রূপান্তর করেছে পুষ্পল। প্রধান চরিত্রে গল্পকার ও কলফিল্ড, গল্প পাঠে দ্বীপ, কলফিল্ডের ভূমিকায় মীর। শুরু হচ্ছে আজকের গল্প কলফিল্ডের শাস্তি। কলফিল্ডের আমন্ত্রণ পেয়ে বেশ ভালোই লাগলো। মানুষ হিসেবে তার বিন্দু মাত্র সুনাম নেই। বিশ্রী মেজাজের জন্য সকলেই তাকে এড়িয়ে চলে। তাও বেশ খুশি হলাম, কারণ লোকটা তুখোড় শিকারী। গোটা পাঞ্জাবে কলফিল্ডের মতো হাতের টিপ কারণ নেই। এরম একজনের প্রস্তাব আমার মতো শিকার অনুরাগীর কাছে পরম প্রাপ্তি। একদিন সন্ধ্যায় এসে সে বলল, এখান থেকে 30 মাইল দূরে একটা দারুণ ঝিল আছে। স্নাইপার ডাক নিয়ে ইটস হান্টার্স প্যারাডাইস। গত মাসেই দেখে এসেছি, সব ব্যবস্থা হয়ে গেছে। এবার আগামী শুক্রবার বেরোলেই হয়। তুমি আসছো তো? আগেই বলেছি, এমন প্রস্তাবে না বললে নিজেরই ক্ষতি। তাই সানন্দে রাজি হয়ে গেলাম। কলফিল্ডের বাড়ি আমার বাংলোর পাশেই। ওর ট্রফি রুমে একাধিক বুনো প্রাণীর ছাল, মাথা ইত্যাদি টাঙানো আছে। কলফিল্ডকে এখানে আমি সব থেকে ভালো করে চিনি। আমি নিজে নির্বিবাদী, হয়তো তাই কলফিল্ড আমাকে পছন্দ করে। সেদিন ক্লাবে যেই না বলেছি আমাদের শিকারে যাওয়ার কথা, অমনি দেখি কজন মুখ বেঁকালো। ডাগলাস বলল, শোনো, যাচ্ছ যাও, কিন্তু গুলি টুলি খেও না। ওই কলফিল্ড ওরকম বদরাগী লোক আমি জন্মে দেখিনি। ওর রাগের কারণ কিন্তু খবরদার হয়েও না। রেগে গেলে কলফিল্ড ইজ কমপ্লিটলি ইনসেন। হ্যাঁ, তবে ওর শিকার করার ক্ষমতা ইজ ব্রিলিয়েন্ট। ইজ এ ফ্যান্টাস্টিক হান্টার। একদিন শুক্রবার দুজনে বেরিয়ে পড়লাম ঘোড়ার পিঠে। ক্যাম্পের সরঞ্জাম নিয়ে কুলিরা তার আগের দিনই চলে গিয়েছে। আমরা গিয়ে দেখলাম বেঁটে বেঁটে গাছের বনে আমাদের ক্যাম্প পড়েছে। গাছের গায়ের ছাল বেশ মোটা, পাতাগুলো আকারহীন। চারপাশে টকটকে লাল ফুল ফুটে আছে। মাটিতে খুব নুন, আর সামনে ছড়িয়ে আছে জলাভূমি, আর তারই মাঝে কিছু ঝোপ দ্বীপের মতো জেগে আছে। এদিকে ওদিকে জমে আছে পরগাছা। জায়গাটা বড়ই ডিপ্রেসিং। জলাভূমির ওপাশে দেখলাম একটা গ্রাম। মেঘের আড়াল থেকে রোদ একটু উঁকি মারছে, আর জলাভূমিতে দাপিয়ে ঘুরছে পাখি। আমার মনটা এসব দেখে দমে গেলেও কলফিল্ড দারুণ খুশি হলো। বলল, জায়গাটা দারুণ না? এবার জমিয়ে শিকার করা যাবে। ওই ধানের খেতে প্রচুর শিকার পাবো। তাড়াতাড়ি ব্রেকফাস্টে সেরে নাও। বন্দুক নিয়ে বেরোলাম দুজনে, কিন্তু কপাল খারাপ। কলফিল্ডে বন্দুক চলল বেশ কয়েকবার, অথচ অল্পই শিকার করতে পারলাম। পাখি নাগালের মধ্যে ট্রিগার টানতে যাব, আর ঠিক তখনই কে যেন পাখিগুলোকে ভয় পাইয়ে উড়িয়ে দিচ্ছে। অগত্যা ফিরে এলাম। কলফিল্ড রাতে কিছু খেল না।
ওর ধারণা কেউ ইচ্ছে করে ওর শিকার নষ্ট করছে। শুনলাম বিড়বিড় করে বলছে, যে এটা করছে তাকে যদি একবার হাতে পাই মজা দেখিয়ে দেবো সালাম, আমার কপালও বলিহারি। ক্লান্ত ছিলাম, তাই আর রাত জাগলাম না। পরদিন সকালে আমরা অন্য রাস্তা নিলাম, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না। কলফিল্ড দু একবার বন্দুক চালালো ঠিকই, কিন্তু লাভ তেমন কিছুই হলো না। আমার বেজায় খিদে পেয়েছিল। জলার পাশেই গ্রাম, সেই গ্রামেরই একটি গাছের ছায়াতে বসে আমি গোগ্রাসে গিলছিলাম। আমার পাশে বসে কলফিল্ড আপন মনেই নিজের বন্দুক পরীক্ষা করছিল। গ্রামের অবস্থা বিশেষ ভালো নয়। বাড়িগুলো দেখেই বোঝা যায় তাদের বাসিন্দাদের নুন আনতে পান্তা ফুরোয়। অল্প দূরে দুজন বয়স্ক মহিলা নিজেদের মধ্যে কথা বলছিলেন আর মাঝে মাঝে কুতকুতে চোখে আমাদের দিকে তাকাচ্ছিলেন। সামনে কটা বাচ্চা খেলছে। এমন সময় ঘটল কাণ্ডটা। বনের কিনারায় পায়ের আওয়াজ পেয়ে ঘুরে দেখি একটা ভিখিরি। লোকটা বেশ লম্বা। এক টুকরো কাপড় তার লজ্জা নিবারণ করলেও তার মুখের ভয়ঙ্কর ভাবটা ঢাকা দিতে পারেনি। দেখে মনে হয় মানুষের ধড়ে একটা শিয়ালের মুখ বসানো রয়েছে। এরকম মুখ দেখে দিনের বেলাতেও গা ছমছমিয়ে উঠল আমার। লোকটার হাতে একটা ভিক্ষের বাটি ছিল, সেটাকে সে আমাদের সামনে এগিয়ে দিল। এবার কলফিল্ডের মেজাজের টের পেলাম। ভালো শিকার না পাওয়ায় কলফিল্ডের মেজাজ এমনিতেই তেতে ছিল। এক লাফে উঠে সে তেড়ে গেল ভিখিরিটার দিকে। ভাগ এখান থেকে, ভাগ বলছি, ভাগ! বলতে বলতে একটা পাথর তুলে ছুঁড়ে মারল। ঠং শব্দ করে পাথরটা বাটির মধ্যে পড়ল। আমি তাকিয়ে দেখলাম লোকটার পুরো ঠোঁটের পেছনে ধারালো দাঁত ঝলসে উঠল। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। এই লোকটা মানুষ না দুপে শেয়াল? কলফিল্ডের অভব্য আচরণেও লোকটা কিছু বলল না, হয়তো আমাদের বন্দুক থাকার জন্য। ও এগিয়ে গিয়ে ঘাসের বনের পেছনে হারিয়ে গেল। মালটা আগের জন্মে নিশ্চয়ই কুকুর ছিল, গত জন্মের ছাপ এখনো যায়নি দেখছি। তুমি বলো, একটা মানুষের মুখ এত বিভৎস হতে পারে? হ্যাঁ, না না, কুকুর নয়, আমার মনে হয় শেয়াল ছিল। বাবা, একটা মানুষের মুখ কখনো এত কুৎসিত হতে পারে? উঠে পড়লাম। হাতে বেশি সময় নেই, বেলা গড়িয়ে আসছে। সরাসরি জলার দিকে না গিয়ে এবার ধান ক্ষেতের মধ্যে দিয়ে চুপি সারে এগোতে থাকলাম দুজনে। হঠাৎ মাথার উপর শন শন শব্দ হলো। তাকিয়ে দেখি এক ঝাঁক স্নাইপ উড়ে যাচ্ছে। এবার টের পেলাম কলফিল্ড কত বড় শিকারী। আমি যেখানে টাল সামলাতে পারছি না, সেখানে কলফিল্ড অবলীলায় বন্দুক চালিয়ে কয়েকটা পাখিকে ধরাশায়ী করে দিল। ওর মুখের হাসি বলে দিল যে এতক্ষণে কাজ হয়েছে। এইবার পেয়েছি। যাক, ফাইনালি কলফিল্ড হাসছে। আমাদেরও কপাল খুলল বোধ হয়। সামনে পাখির কলতান কানে এলো। বাকি হাঁসগুলো ঝিলে গিয়ে বসেছে। চলো চলো চলো, এই আওয়াজ করো না। হ্যাঁ, যথাসাধ্য নিঃশব্দে এগিয়ে গেলাম। দূরে পাখির ঝাঁক দেখতে পাচ্ছি, নিশ্চিন্তে বসে আছে। আর হিংস্র সাপদের মতো গুঁড়ি মেরে এগোচ্ছে কলফিল্ড, আর তার পেছনে এগোচ্ছি আমি। আস্তে করে বন্দুকের সেফটি ক্যাচ সরালো কলফিল্ড। এবার এম নিল। ট্রিগার টানতে যাবে, হঠাৎই জাদু বলে তারা যেন বিপদের আভাস পেল। প্রথমে হালকা ছটফটানি, তারপর তারস্বরে ডাকতে ডাকতে তারা উড়ে গেল। এবার আমারও ভীষণ রাগ হচ্ছিল। কলফিল্ড মুখ থেকে একটা অশ্রাব্দ শব্দ বের করে টুপিটা মাটিতে আছাড় মারল। তখন থেকে হচ্ছেটা কি? এমন সময় ঢিপির ওপর
ঝোপের ফাঁকে একটা মুন্ডু উঁকি মারল। সেই ভিখিরিটা, ও কি করছে এখানে? ইউ সোয়াইন, ইউ ডার্টি ডগ! কলফিল্ডের মুখ যেন নর্দমা। প্রথমে খাঁটি ইংরেজি, তারপর বিশুদ্ধ হিন্দুস্তানিতে গাল পাড়তে পারতে আস্তিন গুটিয়ে এগিয়ে গেল। এত হট্টগোলের মধ্যেও আমাদের মনুষ্যরূপী শেয়ালের কিন্তু কোনো বিকার নেই। ওই দুঃস্বপ্নের মতো মুখ নিয়ে টুক করে পাশের ঝোপে ঢুকে পড়ল। আমরা ছুটে গিয়েও তাকে ধরতে পারলাম না। শুধু শুকনো পাতা ভাঙার খচমচ আওয়াজ পেলাম। কলফিল্ড দেখলাম প্রায় ভেঙে পড়েছে। দেওয়ার পিনটেল, অল অফ দেম। এত ভালো একটা সুযোগ হতছাড়া নেটিভটা সব মাটি করে দিল। জাস্ট বদমাইশি এটা। ওর কিন্তু এসব করে কোনো লাভ নেই। তোমার ঢিল ছোড়ার প্রতিশোধ নিচ্ছে হয়তো। বটে, কি বা করার আছে আর? ওই তাল গাছের বনটার দিকে চলো তো দেখি। আর একটু পরই অন্ধকার নামবে, তার আগে যা কপালে জোটে। এক কাজ করা যাক, চাকর বাকরদের বরং ক্যাম্পে ফেরত পাঠিয়ে দিই। ওদেরও ধকল গেছে। তোমার কাছে কিছু বুলেটস আছে তো? তা আছে, ভালোই আছে। বেয়ারাদের বিদায় দিয়ে আমরা একটা ঢিপির ওপর উঠে পড়লাম। আকাশের রং টকটকে লাল। একটু পরেই এই লাল পাল্টে হয়ে যাবে কালচে নীল। কলফিল্ড কান খাড়া করে কিছু একটা শুনল। ইশারায় আমাকে জানালো সামনে কিছু একটা রয়েছে। গাছগাছালির ফাঁক দিয়ে যা দেখলাম তাতে মনটা নেচে উঠল। পাঁশুটে রঙের গলা নিয়ে এক ঝাঁক হাঁস ঘুরছে। তখনও ভাবতে পারিনি কয়েক সেকেন্ড পরেই একটা বিভীষিকার মুখে পড়ব। বন্দুক চালাতে যাব এমন সময় জলে এসে একটা ঢিল পড়ল, আর ব্যাস, পাখিগুলো হুড়মুড়িয়ে উড়ে পালালো। এর চমক কাটিয়ে উঠতে না উঠতেই দেখলাম তাকে, আর দেখা মাত্রই গাছ ছিড়বিড় করে উঠল রাগে। সেই ভিখিরিটা এবার তার শেয়ালের মতো মুখে ফুটেছে পৈশাচিক হাসি। আমাদের দেখে সে বিশ্রীভাবে হাসতে শুরু করলো। দুজন সাহেবকে বোকা বানানো আর অপমানের প্রতিশোধ, দুইয়ে মিলে লোকটার হাসি আর থামছে না। রোগা লম্বা চেহারাটা কাঁপছে হাসির দমকে। হাতের কাছে শিকার পেলে শেয়ালের মুখ এরকমই হয় হয়তো। কোথা থেকে একটা শেয়াল যেন ডেকে উঠল। ভিখিরিটাকে কি শাস্তি দেওয়া যায় ভাবছি এমন সময় কলফিল্ডের বন্দুক গর্জে উঠল। আর তারপরই পেলাম একটা ধপ করে কিছু পড়ার শব্দ। আমি চেঁচিয়ে উঠলাম, এ কি করলে তুমি? কলফিল্ডের গলা দেখলাম অদ্ভুত ঠান্ডা। কি হয়েছে সে তো দেখতেই পাচ্ছ। পাখি মারতে গিয়ে শেষে মানুষ মারলে? এরকম ভুল তুমি করলে কি করে? ভুল হয়নি, বন্দুক হাতে আমার ভুল হয় না। আমি ভিখিরিটার মৃতদেহর পাশে ঝুঁকে প্রাণপণে খুঁজছি প্রাণের চিহ্ন। জানি সেটা পাবো না। কলফিল্ডের গুলি লক্ষ্যভ্রষ্ট হয় না, এবারও হয়নি। খুলি চুরমার করে গুলিটা বেরিয়ে গেছে। আঘাতের জন্য ভিখিরির মুখটা এখন আরো চওড়া। ফলে শেষ বিকেলের আলোয় তার হাসিটা স্রেফ ভৌতিক মনে হচ্ছে। আজকাল নেটিভ মারলে সহজে রেহাই পাওয়া যায় না। আমি অবশ্য ওকে খুন করতেই চেয়েছিলাম, আর এটাই ওর উচিত শাস্তি। তুমিও নিশ্চয়ই একই মত পোষণ করো। কি 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 করো না, করো না, করো না? আর তার জন্যই তো কাউকে বলবে না। কি ঠিক বলছি তো? তুমি দাঁড়াবে না আমার পাশে? হ্যাঁ, তুমি দাঁড়াবে না আমার পাশে? ভয় আমার বিচার বোধ লোপ পেয়ে গেছে তখন। এরকম প্রচ্ছন্ন হুমকি শুনে আরো কুঁকড়ে গেলাম।
ডাগলাসের কথা মনে পড়ল। এরকম বদরাগী লোক জন্মে দেখিনি। ওর রাগের কারণ কিন্তু খবরদার হইও না। কে জানে রাগের মাথায় আবার গুলি না চালিয়ে বসে। রেগে গেলে কলফিল্ড গোজ আউট অফ হিজ সেন্সেস। ভিকিরির মৃতদেহই প্রমাণ দিচ্ছে যে ডাগলাস একটুও বাড়িয়ে বলেনি। আমি অতি কষ্টে বললাম, এটা বলার অপেক্ষা রাখে না। আমি কাউকে কিছু বলবো না, কিন্তু এরকম একটা ঘটনা কি যে করবো বুঝতে পারছি না। ইটস নাস্টি বিজনেস। It'll be nastier still if we don't keep it under the dark. জানাজানি হলে কি হবে বুঝতে পারছো? মৃতদেহ এখানেই কবর দিতে হবে। এসব স্টেশনে নিয়ে গেলে আমরাই খুনি প্রমাণিত হব। এ নাকি বদরাগী লোক। বিপদের মাঝে দেখছি দিব্যি মাথা খেলাচ্ছে। আমাদের হাতে মাটি খোঁড়ার মতো কিছুই ছিল না, তাই ঠিক করলাম আপাতত মৃতদেহ লম্বা ঘাসের আড়ালে লুকিয়ে রাখব। একটু রাত গড়ালে ক্যাম্প থেকে তৈরি হয়ে এসে কবর দেব। প্ল্যান মাফিক ফিরে এলাম। ক্রমে রাত গভীর হল। বেয়ারা এসে টেবিল সাজালো। খাবারটা কোনো মতে শেষ করে ঘন্টাখানিক বাইরে বসে চুরুট টানলাম খানিক। চাকর বাকররা বেরিয়ে গেল, আমরাও বেরোলাম। ভাবখানা এমন যে খাওয়ার পর দুজনে একটু হাঁটতে বেরিয়েছি। হালকা মেজাজে দুজনে গল্পগুজব করতে করতে বেরিয়ে এলাম। আমি নিজের হান্টিং নাইফটা নিয়ে এসেছিলাম। কলফিল্ডের তাঁবুতে একটা চপার ছিল, সেটাও সে সঙ্গে এনেছে। দ্রুত পায়ে সেই অভিশপ্ত জায়গায় পৌঁছলাম। ওই তো সেই লম্বা ঘাসের বন। কলফিল্ড আচমকা আমার জামার হাতা খামচে ধরল। হে ঈশ্বর, হে ঈশ্বর, ওটা কি? ঝোপটার আড়াল থেকে একটা খচমচ আওয়াজ আসছিল। লম্বা ঘাস সরিয়ে দেখি ভিখিরিটার দেহ যেখানে থাকার কথা সেখানেই আছে, আর সেখানে উদয় হয়েছে আর একটি প্রাণী। একটা প্রকাণ্ড শেয়াল এখন মৃতদেহের উপর বসে নিবিষ্ট মনে সেটাকে ছিঁড়ে খাচ্ছে। আমাদের আগমনে তার খাওয়ায় বাধা পড়ল। ঘাড় বেঁকিয়ে আমাদের দিকে তাকিয়ে শেয়ালটা চাপা হুঙ্কার দিল। রাতের আঁধারে তার চোখ দুটো নিয়নের আলোর মতো ঝকঝক করছে, আর অল্প ফাঁক হওয়া মুখের ভেতর যেন সারি সারি ছোরা সাজানো। আমার গা গুলিয়ে উঠল। কলফিল্ড আমার হাত ধরে ঝাঁকিয়ে বলল, তাড়াও, তাড়াও, ঈশ্বরের দোহাই, ওটাকে তাড়াও। কিন্তু শেয়ালটা কিছুতেই নিজের খাবার ছেড়ে নড়তে চায় না। সেটা আমাদের দিকে ফিরে ফিরে হিংস্রভাবে গজরাতে থাকলো। ধারালো দাঁত ঝলসে উঠল চাঁদের আলোয়। খাদ্য আর খাদকের মধ্যে কি অদ্ভুত মিল। চাঁদের ফিকে আলোয় আমার মনে হলো মৃত ভিখিরি আর এই শিয়ালটার মধ্যে যেন সত্যি কোনো ফারাক নেই। আজ বিকেলে কলফিল্ডের বন্দুক চলার আগে ভিখিরিটা ঠিক এই রকম মুখ করেই হাসছিল। কলফিল্ড ইতিমধ্যে নিজেকে সামলে নিয়ে শিয়ালটার দিকে ইট ছুঁড়তে শুরু করলো। অবশেষে শিয়ালটা পিছু হটল, আস্তে আস্তে, এক পা দু পা করে। এমন লোভনীয় খাবার কেই বা ছাড়তে চায়? আমি পশুটাকে দেখে অবাক হলাম। সাধারণ শেয়ালের তুলনায় এটা আকারে অনেক বড়, প্রায় নেকড়ের মতো। গায়ে খসখসে ধূসর লোম, জায়গায় জায়গায় দগদগে ঘা, আর
পশুটার একটা কান নেই, সেখানে যেন একটা গহ্বর। সে কি জঙ্গলে মারামারি করতে গিয়ে কান খুইয়েছে, নাকি এর পেছনে কোনো অশুভ সংকেত আছে? বুকটা হিম হয়ে উঠল। আরো প্রায় 1 ঘন্টা হান্টিং নাইফ আর চপার দিয়ে গর্ত খুঁড়ে ভিখিরিটাকে কবর দিলাম। ঝিলের জলের ছোঁয়ায় মাটি এমনিতেই নরম ছিল। জমি সমান করে আমরা মাটিতে মিশিয়ে দিলাম কলফিল্ডের অপরাধ। কয়েকটা বড় বড় পাথর দিয়ে কবরটা ভর্তি করে দিলাম। এসব করে যখন ক্যাম্পে ফিরছি তখন রাত গড়িয়ে গিয়েছে অনেকটাই। আমাদের পোশাক আশাক ঘেমে সব করছে। পরদিনই আমরা স্টেশনে ফিরে এলাম। দুঃস্বপ্ন ভুলতে আমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিলাম ঠিকই, কিন্তু কলফিল্ড পারল না। ও আজকাল নিজের বাংলোর বাইরে খুব একটা বেরোয় না। যে শিকার তার কাছে প্রাণাধিক প্রিয় ছিল সেটাও এখন শিখে উঠেছে। একমাত্র আমার সঙ্গেই ওর সামান্য যোগাযোগ আছে। ক্রমশ এপ্রিল মাস এসে পড়ল। এই সময়টা এখানে থাকাই দায়। বাইরে অমানুষিক গরম, আর তার সঙ্গে পঙ্গপাল আর পোকামাকড়ের উপদ্রব। বৃষ্টির ছিটে ফোঁটার জন্য ঠায় বসে থাকি। গরম হাওয়ার ঝড়ে দগ্ধ হই প্রতিনিয়ত। চারপাশ কেমন তামাটে রঙের হয়ে গেছে। পরিষ্কার কিছু দেখা যায় না, সবই ঝাপসা। সেই রাতে ভয়ানক গরম ছিল। ঘুম আসার নাম নেই। হঠাৎ বাংলোর দরজায় কেউ একটা ধাক্কা দিল। খুলে দেখি কলফিল্ড। আরে কি ব্যাপার এত রাতে? এই কদিনে ওর চেহারাটা একেবারে ভেঙে গিয়েছে। সেই দাপুটে ভাবটা পুরো উধাও। আমায় ধরা গলায় অনুরোধ করল, আজ রাতে তোমার বাংলোয় আমার জায়গা হবে? Since when did you become so formal, my dear friend? আমার কথায় কলফিল্ড একটু আশ্বস্ত হয়ে বলল, আজকাল কি যে হয়েছে, একা থাকতেই পারি না। অথচ একটা সময় জঙ্গলে রাতের পর রাত একা কাটিয়েছি। এখন একা থাকলেই যত সব নারকীয় কথা এসে মনে ভিড় করে। ও, আমাকে থাকতে দেবে? আমি এই ব্যাপারে আর কিছু প্রশ্ন করলাম না, বরং ওকে একটা চুরুট ধরিয়ে দিয়ে খোশ গল্প শুরু করলাম। আমাদের স্টেশনের গসিপ শুনে কলফিল্ডও বোধহয় একটু হালকা অনুভব করছিল। আড্ডা যখন জমে উঠেছে তখনই বাংলোর গেটের বাইরে শুনলাম শেয়ালের ডাক। এটা নতুন কিছু নয়, এখানে ওদের প্রায়ই দেখা যায়। কিন্তু কলফিল্ড দেখলাম এক লাফে উঠে দাঁড়িয়েছে। ওর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। অস্ফুট স্বরে বলল, ওই যে ওই যে ওই যে আবার এসেছে। ও প্রতি রাতে আসে আর আমার ঘরের চারপাশে ঘুরে বেড়ায়। ঘুমোতে দেয় না, একটু ঘুমোতে দেয় না। এটা 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 কোন শিয়ালটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, সেই যে এক কানওয়ালা, সেই ভিখারির মৃতদেহ যে ছিঁড়ে খাচ্ছিল, ওইটা 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 এটা ওইটা। মনে থাকবে না আবার? স্পষ্ট মনে আছে। মৃতদেহর ওপর উঠে ছিঁড়ে খাচ্ছে আর আমাদের দিকে তাকিয়ে চাপা গর্জন করছে। এই দৃশ্য কখনো ভুলব না আমি। কিন্তু কলফিল্ডকে এই কথা বললে ও আরো ভেঙে পড়বে। তাই ওকে আবার চেয়ারে বসিয়ে দিয়ে হালকা মেজাজেই বললাম, এই তোমার জ্বর হয়েছে, ভুলভাল বকছো সমস্ত। আমার বাংলোর পাশে শেয়াল তো প্রায়ই আসে, এতে ভয় পাওয়ার কি হয়েছে? কলফিল্ড আমার কথায় একটুও না ভুলে শান্ত গলায় বলল,
ভাবছো প্রলাপ বকছি? আমার কপালে হাত রেখে দেখো, জ্বর নেই। আমি এক রাতে উঠে জানলা দিয়ে দেখেছি এটা সেই এক কানওয়ালা শিয়ালটা। আমায় পাগল ভাবলে ভুল করবে তুমি। আমি বন জঙ্গলে ঘুরে মাথার চুল পাকিয়েছি, জানোয়ার চিনতে আমি ধোকা খাই না। আমি ভূত প্রেতে বিন্দু মাত্র বিশ্বাসী নই, কিন্তু সে রাতে ঝোড়ো হাওয়ার শব্দর সঙ্গে শেয়ালের আর ঝিঁঝির ডাক আমার সেই বিশ্বাসহীনতায় প্রবল আঘাত হানল। তার উপর কলফিল্ডের গলায় দৃঢ় বিশ্বাস আমার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দিল। কলফিল্ডকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলাম। ও আমার বসার ঘরের কাউচেই ঘুমিয়ে পড়ল, আর আমি নিজের লং চেয়ারে বসে ভাবতে লাগলাম, এই শেয়ালের মুখোমুখি হলে আদৌ নিস্তার পাবো তো? কলফিল্ডই দোষী বটে, কিন্তু আমিও তো তার সঙ্গে ছিলাম। খুন হয়তো করিনি, কিন্তু সেটা ঢাকা দিতে সাহায্য করেছি। অদৃশ্য এক খাঁড়া থেকে থাকলে সেটা আমার মাথার উপরেও ঝুলছে। এরপরেও কয়েকবার কলফিল্ড আমার বাড়িতে এলো, আর আমি দেখলাম ওর অবস্থার অবনতি হচ্ছে। শেয়ালটা নাকি এখন রাত ঘনালেই ওর বাড়ির সামনে ঠায় বসে থাকে এবং ক্রুদ্ধস্বরে ডাকতে থাকে। জানলার পর্দা সরালেই দেখা যায় একজোড়া সবুজ চোখ। গোটা ব্যাপারটাই এত ভয়াবহ যে বাইরে বেরোনোর সাহস হয় না কলফিল্ডের। ক্রমশ তার মাথায় এই ধারণার শিখর গেড়ে বসল যে নিহত ভিখিরির আত্মা ওই এক কান বিশিষ্ট শেয়ালের মধ্যে ভর করেছে। ওই আত্মা তার রক্ত না খেয়ে ছাড়বে না, প্রতিশোধ নেবেই। আস্তে আস্তে কলফিল্ড আমার বাড়িতে আসাও বন্ধ করে দিল। আমি যেচে ওর বাড়িতে গেলাম কবার, কিন্তু দেখলাম আমার বন্ধু গুঁজ হয়ে বসে আছে। ওর চাকরের মুখে শুনলাম কলফিল্ড নিজেকে একদম গুটিয়ে নিয়েছে। আমি একবার সাহস করে বলেছিলাম ছুটি নিয়ে ডাক্তার দেখাতে, কিন্তু এ কথা শুনে দেখলাম কলফিল্ড আরো ক্ষেপে উঠল। আমি যথেষ্ট সুস্থ। তোমার উপদেশের জন্য ধন্যবাদ, বাট আই উড লাইক টু বি লেফট অ্যালোন। একা একা থাকবো আমি, একা। যাও যাও। এমন রূঢ় ব্যবহারের পর আর বলার কিছু থাকে না। আমি কদিন ওকে একাই ছেড়ে দিলাম। ঠিক 3 দিনের মাথায় আমার ভারী অনুশোচনা হলো। খারাপ সময় লোকটাকে একা ছেড়ে ঠিক করলাম ওর নিজের ওপরই নিয়ন্ত্রণ নেই এখন, তাই হয়তো খারাপ ব্যবহার করেছে। একবার যাওয়া উচিত। এক সন্ধ্যায় এই সব ভেবে কলফিল্ডের বাড়িতে যেতে প্রস্তুত হচ্ছি, এমন সময় ওর বেয়ারার হন্তদন্ত হয়ে এসে বলল, সাহেবের খুব অসুখ, মাটিতে পড়ে হাত পা খিচুচ্ছেন, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। অত বড় চেহারার মানুষটা থরথর করে কাঁপছে। আমি ডাক্তার ডাকতে পাঠিয়েছি। আপনি একবার চট করে একটু আসুন সাহেব, একটু আসুন। সঙ্গে সঙ্গে দৌড়লাম। বাংলোয় ঢোকার মুখে ডাক্তারের সঙ্গে দেখা হলো। দুজনে দৌড়ে কলফিল্ডের বেডরুমে ঢুকলাম। মেঝের ওপর পড়ে আছে কলফিল্ড। মনে হচ্ছে তার গোটা শরীরে কেউ ইলেকট্রিক শক দিয়েছে, যার ফলে শরীর থরথর করে কাঁপছে, চোখ উল্টে গেছে, খিঁচুনির চোটে দাঁতে দাঁত লেগে গেছে, মুখ দিয়ে বিকৃত গো গো শব্দ বেরোচ্ছে। ডাক্তার এক ঝলক দেখেই বললেন, লুকস লাইক হাইড্রোফোবিয়া, রেবিস সেট ইন করছে। ওকে কি কুকুর বা শেয়ালে কামড়েছিল? আমার মনে কেউ যেন আগুনের ছ্যাঁকা দিল, আর আমার মাথার মধ্যে ডাকতে লাগলো 1000টা শেয়াল। কোন রকমে বললাম, কই জানি না তো। আমি আর ডাক্তার কলফিল্ডের পোশাক আশাক ছিঁড়ে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও একটাও ক্ষতচিহ্ন পেলাম না।
কলফিল্ডও কথা বলার মতো অবস্থায় ছিল না, তাই জানতেও পারলাম না। বেয়ারার বলল, সাহেব কুকুর টুকুর পুষতেন না, তবে হ্যাঁ, মাঝে বলেছিলেন এই তল্লাটে একটা পাগলা শিয়াল এসে হাজির হয়েছে। মাঝখানে বন্দুক হাতে বেরিয়েছিলেন সেটাকে মারতে, কিন্তু নাকাল পাননি। তবে সেই শিয়াল এসে সাহেবকে কামড়েছে এটা আমি মানতে পারবো না। তেমন হলে উনি নিশ্চয়ই আমাকে বলতেন। আমি যন্ত্রচালিত পুতুলের মতো ঘাড় নাড়লাম শুধু। আমার মনের মধ্যে একটা অশুভ ইঙ্গিত বলছে কামড়টা শেয়ালেরই। শত চেষ্টা করেও ইঙ্গিতটা কাটাতে পারলাম না। ডাক্তার গোড়াতেই বলে দিয়েছিলেন কলফিল্ডের মৃত্যু was just a matter of time. গলা শুকিয়ে যাচ্ছে আমার গলা শুকিয়ে। কলফিল্ড 24 ঘন্টা লড়াই করল। তারপর মুখটা শুকিয়ে সাদা হয়ে গেল। চোখ দুটো যেন আরো ঠিকরে বেরিয়ে এলো। দেখে মনে হচ্ছিল সেই মৃত ভিখিরি যেন ওর সামনে এসে দাঁড়িয়েছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। ডাক্তার কলফিল্ডের শরীর পরীক্ষা করে বললেন, আই এম সরি, ইজ গন। খানিক পরে আমিও বেরিয়ে এলাম, মনটা ভারাক্রান্ত। আমার বাংলো কাছেই। আমি লণ্ঠন হাতে হাঁটছি। আচমকা আমার সামনে ঝোপ থেকে বেরিয়ে এলো একজোড়া সবুজ চোখ। একটা শেয়াল। এর কামড়ে দাগ থাকে না। এরকম মুখ আমি মাস কয়েক আগে দেখেছি জলায়। সেই হাসি আর শেয়ালের ডাকের মধ্যে কোনো ফারাক নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। শিয়ালটা আমার দিকে এগিয়ে আসছে। প্রাণের ভয়ে বড় দামি, পঙ্গুকেও পর্বতশৃঙ্গ জয় করিয়ে দেয়। শিয়ালটা লাফ মারার আগেই আমি হাতের লাঠিটা নিয়ে জোরে আঘাত করলাম। বিকট শব্দ করে সেটা ছিটকে পড়ল। তারপর এক দৌড়ে কলফিল্ডে ঘরের দিকে ছুটে গেল। বাংলোর আলো খোলা দরজা দিয়ে বাইরে এসে পড়ছিল। তাতেই দেখলাম শিয়ালটার একটা কান নেই। এই শিয়ালটাও আকারে বিশাল, আর এর গায়েও ঘা দগদগ করছে। আমার মনের সেই অশুভ ইঙ্গিতটা আবার মাথা ছাড়া দিয়ে উঠল। বলল, এই এক কানওয়ালা শিয়াল আমরা আগে দেখেছি। সেই জলায় ভিখিরিটার দেহ ছিঁড়ে খেতে। লাঠির বাড়ি খেয়ে শিয়ালটা আগের মতোই আমার দিকে তাকিয়ে দাঁত বের করে চাপা গর্জন করল। তারপর আমায় চমকে দিয়ে এক ছুটে ঢুকে গেল কলফিল্ডের বেডরুমে। তখন আমার মাথায় খুন চেপে গেছে। আমিও এক লাফে সেটার পেছনে ঢুকলাম। গলা ছেড়ে ডাকলাম, আয়, কে আছো? কে আছো? শিগগিরই বেরো, বাংলোয় পাগলা শিয়াল ঢুকেছে, বেরোন। ডাক্তার তখনও কলফিল্ডের বাংলোয় ছিলেন। আমার গলা শোনা মাত্র উনি কলফিল্ডের একটা বন্দুক নিয়ে বেরিয়ে এলেন। বাংলোর চাকররাও লাঠি বল্লম হাতে বেরিয়ে এলো। আমি বাংলো, বাগান, আউট হাউস তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথায় কি? শিয়াল তো উধাও হয়ে গেছে। চাকরগুলো বোধহয় ভাবল প্রবল শোকে পাগল হয়ে গেছে সাহেব, তাই হয়তো ভুলভাল দেখছে। ডাক্তার আমার পিঠে চাপড় দিয়ে বলল, Looks like your senses are playing tricks with you, and I don't blame them. দেখো, এরকম অবস্থায় মাথা ঠান্ডা রাখাই মুশকিল। একটা কাজ করো, বাড়ি যাও, রেস্ট নাও। আমি কাল সকালে গিয়ে তোমায় দেখছি। চলো, গুড নাইট। আমি প্রত্যুত্তরে বললাম, গুড নাইট। মাথা নিচু করে ঘুরলাম বাড়ি যাওয়ার জন্য।
ডাক্তারের কথাটা মন প্রাণ দিয়ে সত্যি বলে মেনে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমি জানি শরীরে দাগ না পাওয়া গেলেও কলফিল্ড শেয়ালের কামড়েই মারা গেছে। এই শেয়ালের কামড়ে দাগ থাকে না, কারণ এটা শেয়াল নয়। আমি জানি ওটা আসলে কি। আমি এও জানি যে হয়তো আমার কপালেও একটা অদৃশ্য আঁচড় বা কামড় পড়ল বলে। তাই গল্পটা বলে রাখলাম। আমার কিছু হলে তোমরা জেনে রেখো, সেটা কিন্তু সাধারণ মৃত্যু হবে না। শুনছিলেন কলফিল্ডস ক্রাইম অবলম্বনে কলফিল্ডের শাস্তি। মূল রচনা অ্যালিস পেরেন, অনুবাদ ও রেডিও রূপান্তর পুষ্পল, গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার ও কলফিল্ডের ভূমিকায় মীর, ডাগলাস ও কলফিল্ডের বেয়ারার চরিত্রে সোমক, ডাক্তারের ভূমিকায় রিচার্ড, ভিখারির চরিত্রে অগ্নি, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল অ্যালিস পেরেনের লেখা কলফিল্ডস ক্রাইম অবলম্বনে কলফিল্ডের শাস্তি। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।